নমস্কার। গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি মিতা। আজ আমি পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত বিভ্রম ছোট গল্পটি। আশা রাখবো আমার শ্রোতা বন্ধুদের গল্পটি ভালো লাগবে। শুরু করছি বন্ধুরা আমার আজকের উপস্থাপনা। সকালে বিছানা ছাড়ার সময়ে কিছুই বুঝতে পারেনি সুজাতা। প্রভাতী চা পানের সময়েও নয়। বছরখানেক হলো দিল্লিতে ছেলের বউয়ের সংসারে তারা পাকাপাকিভাবেই চলে এসেছে স্বামী স্ত্রী। এখন সুজাতার না নড়ে বসলেও চলে। তবু নিজেদের জন্য দিনের প্রথম চাটা সুজাতাই এখনো স্বহস্তেই বানায়। কাপ ডিশ হাতে নিয়ে তখনও কেমন যেন বেভুল চোখে তাকিয়েছিল অতীশ। সুজাতার তখন প্রাতঃভ্রমণে বেরোনোর তাড়া। ব্যাপারটা সেভাবে খেয়ালও করেনি, আমলও দেয়নি। কি করে সে আন্দাজ করবে একটা আজব কিছু ঘটে গেছে মানুষটার মস্তিষ্কে? প্রথম সত্যিকারের খটকাটা লাগলো ব্রেকফাস্টের টেবিলে। সকালে বেজায় হুড়ুদ্দম বাঁধে বাড়িতে। বুবলু বুবলুর স্কুলের তারা, এখনই স্কুল বাস এসে যাবে। যা হোক কিছু খাইয়ে তাদের তৈরি করে দাও, তারপর চলবে রান্নার হুটোপুটির পালা। নয়ডায় ছেলের অফিস। পটপরগঞ্জের এই ফ্ল্যাট থেকে খুব একটা দূরেও নয়, তাও 8:30টার মধ্যে তাকে বেরোতেই হবে। মধ্যাহ্নভোজ সে অফিসেই সারে। তার জন্য সকালে হালকা কিছু জলখাবার যথেষ্ট। তবু তারও তো একটা হ্যাপা আছে। বিদিশা ঝড়ের গতিতে একা হাতেই সারে সব। নিচ থেকে হাঁটার পাট চুকিয়ে এসে সুজাতা তাকে সাহায্য করে টুকিটাকি। পাউরুটি টোস্ট করে দিল, মার্জারিন মাখালো, টিফিন গুছিয়ে দিল দুই নাতির। এরপর তো বিদিশা পড়বে নিজেকে নিয়ে। কাছেই তার স্কুল, লক্ষ্মীনগরে। ঝটপট স্নান সারছে, রান্না বান্না করাই থাকে। ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে ফেলল। পোশাক পরছে, প্রসাধন সারছে। তাকে আর উদ্ব্যস্ত করতে চায় না বলেই তার আর অতীশের প্রাতরাশটা নিজেই করে ফেলে সুজাতা। কোনোদিন রুটি সবজি, কোনোদিন ঘরোয়া ধোসা। আজ ছিল সিধা সাধা মেনু, টোস্ট আর অমলেট, সঙ্গে কলা। সিঙ্গাপুরি কলাটা হাতে নিয়ে ঝুম হয়ে বসেছিল অতীশ। সুজাতাই তাড়া লাগালো। কি হলো, ছাড়াও, খাও। অতীশ যেন একটু নড়ে গেল। কলাখানা প্লেটে রেখে টোস্ট তুলেছে, কিন্তু চিবোচ্ছে না। সুজাতা ভুরু কুঁচকে বলল, কি ভাবছো বলো তো? হ্যাঁ? একবার সুজাতার পানে তাকালো অতীশ। দৃষ্টিটা ভারী অদ্ভুত। দেখছে, আবার যেন দেখছে না। হঠাৎই বিড় করে বলল, তুমি কে? মানে? তোমাকে তো ঠিক চিনতে। অমলেটের প্রথম টুকরোটা সবে মুখে পুড়েছিল সুজাতা। অতীশের কথায় প্রায় বিষম খাওয়ার জোগাড়। কোনো ক্রমে সামলে নিয়ে বিরক্ত গলায় বলল, কি আটভাট বকছ? রাতারাতি চোখে ছানি পড়ল নাকি? অতীশকে কেমন যেন অপ্রতিভ দেখালো। মিনমিনে গলায় বলল, না তো, আমি তো পরিষ্কারই দেখছি। কি দেখছোটা শুনি? সুজাতার গলা একটু চড়েই গেল। আমি তোমার বউ সুজাতা বসু নই? সকালবেলা অন্য এক মহিলা তোমার ছেলের ফ্ল্যাটে ঢুকে গপ গপ করে টিফিন খাচ্ছে। সুজাতার উত্তেজনায় কোনো প্রতিক্রিয়াই ঘটল না অতীশের। ঈষৎ ঘোলাটে চোখ জোড়া ঘুরছে ইতিউতি, একটু বুঝি অস্থিরভাবে। সুজাতা ফের বলল, এটা কি ধরনের রসিকতা হচ্ছে, হ্যাঁ? অতীশের হেলদোল নেই, বরাবরই সে মৃদুভাষী। নিচু গলাতেই বলল, সুজাতা কোথায় গেল? তাকে দেখছি না যে। আশ্চর্য, আমি তাহলে কে? জবাব নেই।
শুধু বিরল কেশ মাথাখানা নড়ছে দুদিকে। সুজাতার বুকটা এবার ধক করে উঠল। ৭০-৭২ ধরল নাকি লোকটাকে? কিংবা অন্য কিছু ঘটে যায়নি তো? ঘুমের মধ্যেই হালকা সেরিব্রাল অ্যাটাক? হয়তো বাইরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হয়নি, শুধু ব্রেনেতেই। খাওয়া শেষ করতে পারল না সুজাতা। উঠে গেছে ছেলের ঘরে। বিদিশার সাজগোজ শেষ। ব্যাগখানা কাঁধে আয়নায় আর একবার দেখে নিচ্ছিল নিজেকে। সুজাতা নার্ভাস গলায় বলল, একটা বিপদ হয়ে গেছে বিদিশা। কি হলো মা? বিদিশা ঘুরে তাকালো। তোমার শ্বশুর মশাই বোধহয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মা, সে কি? এখনই তো কাগজ পড়ছিলেন, উঠে খেতে গেলেন। এখনো সে ডাইনিং টেবিলেই। এমনিতে কিছু বোঝা যাচ্ছে না। তবে, সুজাতা কম্পিত স্বরে বলল, ও কাউকে চিনতে পারছে না বিদিশা, আমাকেও না। যা, এই তো 10 মিনিট আগে আমার সঙ্গে কথা হলো। বললাম ওর ঘড়িটা সারাই হয়ে গেছে, আজ ফেরার পথে নিয়ে আসব। শুনে উনি খুশি হলে হাসলেন। বিশ্বাস করো, এইমাত্র আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে, সুজাতা কোথায়? বিদিশা ঠোঁট ছুঁচলো করে একটুক্ষণ দেখল শাশুড়িকে, তারপর মুচকি হেসে বলল, কাল রাত্রিরে ঝগড়া টগড়া করেছিলেন বুঝি? ওই না তো, নিশ্চয়ই হয়েছিল। বাবা তাই আপনাকে টাইট দিতে চাইছেন। বিদিশার হাসি চওড়া হলো। জাস্ট এ ফান মা, রিল্যাক্স। সুজাতা মোটেই আশ্বস্ত হল না। তার সঙ্গে সত্যি তো তেমন বাকবিতণ্ডা হয়নি অতীশের। কবেই বা জোর তর্কাতর্কি হয় তাদের মধ্যে। সুজাতা মেজাজ হারায়, অতীশ কখনো না। বরং মনোপুত না হলে নিঃশব্দে চেপে যায় প্রসঙ্গটা। সেভাবে দেখলে কাল রাতে একটা মৃদু মন কষাকষি হয়েছিল বটে। কিছুদিন ধরেই কি যে বাই চেপেছে অতীশের, মাঝে মাঝেই বলছে, চলো আবার কলকাতায় ফিরে যাই। কাল ফের শোয়ার সময় ঘ্যান ঘ্যান করছিল ওই ব্যাপার নিয়ে। কলকাতায় কোন বন্ধুকে যেন ফোন করেছিল, সে যাদবপুরে একটা ফ্ল্যাটের সন্ধান দিয়েছে। দাম খুব একটা বেশি পড়বে না, মোটামুটি আয়ত্তের মধ্যেই। সুজাতা হজম করতে পারেনি, তেড়ে ফুরেই বলেছিল, এখানে তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? যত্ন আত্মীর অভাব ঘটেছে? ছেলে ছেলের বউ কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? তা নয়, তবু। ওই তবু নিয়ে তুমি থাকো। ছেলে নাতি সব এখানে, কলকাতায় আমি ফের যাব কিসের জন্য, হ্যাঁ? অতই যদি যাওয়ার স্বাদ জাগে তো তুমি একা যাও, আমি নড়ছি না। আর টু শব্দটি করেনি অতীশ। ঘরের লাগোয়া ব্যালকনিটায় গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর এসে শুয়েও পড়ল বিছানায়। নিশ্চয়ই ওই তুচ্ছ চোটপাটটুকুর প্রতিশোধ নেওয়ার জন্য অতীশ এরকম নাটক জোরেনি। সুজাতা থরথর গলায় বলল, না গো বিদিশা, সত্যি ও মজা করছে না। তুমি এসো, দেখো। শাশুড়ির পিছু পিছু বিদিশা ডাইনিং স্পেসে হাজির। আহারে, ব্যস্ত ছিল অতীশ। পায়ের শব্দ পেয়ে চোখ তুলেছে। স্মিত মুখে বিদিশাকে বলল, স্কুলে বেরোচ্ছ? হ্যাঁ বাবা, 9:30 তো বাজে। অপাঙ্গে শাশুড়িকে দেখে নিয়ে ঠোঁট টিপে হাসল বিদিশা। আপনি নাকি মাকে চিনতে চাইছেন না? কোথায় তোমার শাশুড়ি? বিদিশা আঙুল দিয়ে সুজাতাকে দেখালো। হিনিকে? ওকে তো ওকে তো অতীশের মুখখানা করুণ হয়ে গেল। আমি জানি না গো, হবে কেউ একজন। কি বলছেন বাবা? ইনি রানার মা নন? টুবলু বুবলুর ঠাম্মা নন? কি জানি, তবে এ সুজাতা নয়। কপাল কুঁচকে অতীশকে আর একটু দেখে নিয়ে শাশুড়ির হাত ধরে টানল বিদিশা। দরজার কাছে নিয়ে গিয়ে চাপা স্বরে বলল, আমি বুঝে গেছি মা, বাবার কিছু হয়নি। কোনো কারণে বাবা আপনার ওপর খুব রেগে আছেন। আর ঘাঁটাবেন না, সামলে সুমলে ম্যানেজ করে নিন। বলেই কোনো ক্রমে হাসি চেপে ধাঁ।
সুজাতা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে, ক্ষণপূর্বের উদ্বেগ ছাপিয়ে দপদপ করছে মাথা। গোমরা মুখে এলো অতীশের সামনে, ভার গলায় বলল, ছেলের বউয়ের কাছে আমায় হ্যাঁটা না করলে চলছিল না? কাল তোমায় কি এমন খারাপ কথা বলা হয়েছিল? কলকাতায় বুড়ো বুড়ি কি এমন সুখে ছিলাম আমরা? মরে পড়ে থাকলেও তো কেউ দেখার নেই। বোন, ভগ্নিপতি, ভাগ্না, ভাগ্নি, কারোরই তো টিকি পাওয়া যায় না। সব মায়ার বাঁধন কাটিয়ে একবার যখন চলেই এসেছি, আবার কেন যাব সেখানে? তারপরও যদি তুমি জেদ করো তাহলে চলো। শুধু দোহাই তোমার, এরকম সিন ক্রিয়েট করো না। আমারও তো শরীরে মান সম্মান বলে কিছু অনুভূতি আছে নাকি? একটানা কথাগুলো বলে হাঁপাচ্ছে সুজাতা। অথচ কি আশ্চর্য, অতীশের কোনো ভাবান্তর নেই। খাওয়া শেষ করে উঠে গেল মন্থর পায়ে। সুজাতার একটি বাক্যও যেন তাকে স্পর্শ করেনি। সুজাতার কান্না পাচ্ছিল। কেন এমন উদ্ভট আচরণ করছে অতীশ? ডাক্তার দেখাতেই হলো শেষমেশ। সর্বক্ষণ পাশে থাকা মানুষটাকে চিনতে পারছে না, উল্টে তাকেই খুঁজছে। অথচ অন্য সব ব্যাপারে মোটামুটি স্বাভাবিক। টানা 3 দিন ধরে এমনটা চললে বিষয়টা তো আর ঠাট্টা তামাশার পর্যায়ে থাকে না। বাড়ির লোককে কিছু একটা উদ্যোগ নিতেই হয়। বাবাকে আজ শেঠ গঙ্গারাম হাসপাতালে নিয়ে গিয়েছিল রানা। সুজাতাও ছিল সঙ্গে। একজন নয়, একাধিক বিশেষজ্ঞ দেখেছেন অতীশকে। পরীক্ষাও হয়েছে নানান রকম। টেস্ট রিপোর্ট দেখে তাদের অভিমত, দীর্ঘদিন মধুমেহ রোগে ভোগার দারুণ এই স্মৃতি বিভ্রম ঘটাচ্ছে অতীশের মস্তিষ্ক। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এলে এমন দশা কেটে গেলেও যেতে পারে। তবে সুগারের ট্যাবলেট আর চলবে না, তাকে নিতে হবে ইনসুলিন। স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য মনোবিদও দিয়েছেন ওষুধপত্র, সঙ্গে পরামর্শ অবিরাম নজরদারির। ব্রেন সেল যাতে আর কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতেই হবে। বাইরের ঘরের সোফায় ঘাড় ঝুলিয়ে বসেছিল সুজাতা। আছে রানা, বিদিশাও। তাদের মুখ থমথমে। একটু আগেই চুকেছে নৈশাহার। অতীশ শুয়ে পড়েছে। ওষুধের ক্রিয়ায় সে এখন গাঢ় ঘুমে। নীরবতা ভেঙে বিদিশা বলে উঠল, আমরা এত টেনশন করছি কেন? এটা তো একটা অসুখ। ডায়াগনোসিস হয়েছে, ট্রিটমেন্ট শুরু হলো, বাবা রিকভারও করে যাবেন। আমারও তাই ধারণা। ডায়াবেটিক ডিমেনশিয়া এমন কিছু দুরারোগ্য ব্যাধি নয়, হয়তো একটু সময় লাগবে, এই যা। যেন মা বিদিশাকে নয়, নিজেকেও বোঝাচ্ছে। এমন সুরে রানা আওড়ালো কথাটা। সুজাতার পিঠে হাতে রেখে বলল, তোমার দায়িত্ব কিন্তু এখন আরো বেড়ে গেল মা। সুজাতা শুকনো চোখে তাকালো। আপনা আপনি শ্বাস পড়ল একটা। রানার গলা আরো নরম হলো। আমরা তো সারাদিন থাকি না, তোমাকেই দেখতে হবে ওষুধগুলো যেন ঠিকঠাক সময়ে পড়ে। শুনলে তো ডাক্তার কি বলল? মেডিসিনের গন্ডগোল হলে ডিমেনশিয়া বেড়েও যেতে পারে। এখন শুধু তোমায় চিনতে পারছে না, ফার্দার ব্রেন সেল ড্যামেজ হলে হয়তো আমাদের কারোকেই রেকগনাইজ করতে পারবে না। মাকে এত নার্ভাস করে দিচ্ছ কেন? এখনো কি বাবা কম ওষুধ খান? হার্ট অ্যাটাকের পর বাবার যখন অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, তখন থেকে মাই তো সব দেখাশোনা করছেন। সে তো বটেই, একা মার উপর বেশি স্ট্রেন যাচ্ছিল বলেই না দুজনকে দিল্লি চলে আসতে বললাম। রানা সোফায় হেলান দিল। এখানে তো বাবার কোনো ঝুটঝামেলা নেই, মেন্টাল প্রেশার নেই। তবু যে কেন বাবার সুগারটা এত বেড়ে গেল? কিছু গাফিলতি তো হয়েছেই। রেগুলার চেক আপ হয়নি, সুগার মাপা হয়নি। এককালের হার্ট অ্যাটাক হওয়া মানুষটাকে ধরেই নিয়েছিলাম 100% ফিট। উদ্বিগ্ন মুখেই অতীশকে নিয়ে আলোচনা করছে রানা, বিদিশা। তবে সুজাতার আর শুনতে ভালো লাগছিল না। দুজনের কথার মাঝেই বলে উঠল, আমি এবার যাই রে, ঘুম ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, যাও শুয়ে পড়ো। তোমারও তো আজ খুব ধকল গেছে। রানা তাড়াতাড়ি ঘাড় নাড়ছে। তবে একটা কথা, আপাতত একটা লোককে আমি ফিট করেছি, কাল থেকে রেগুলার এসে ইনসুলিন পুশ করে যাবে। তাকে দেখে দেখে তুমি ইঞ্জেকশন দেওয়াটা শিখে নাও। কিছু কঠিন নয়, মা ঠিক পারবেন। সুজাতা মলিন হাসল।
এ জীবনে কত কিছুই তো পেরেছে, পেশাদার নার্সের ভূমিকাটাই বা আর বাকি থাকে কেন? ড্রয়িং হল ছেড়ে আস্তে আস্তে ঘরে এলো সুজাতা। বসল বিছানায়, দেখছে অতীশকে। ডান পাশ ফিরে সে শুয়ে, যেমন শোয়। রাত বাতির সবজেটে আলোয় মুখখানা কেমন আবছা আবছা। একটা শ্বাস ফেলল সুজাতা। ৪৪ বছর ঘর করার পরেও ওই মুখ যেন আবছাই রয়ে গেল। কি আলোয়, কি আঁধারে! না হলে ডাক্তারদের মতামত সকর্ণে শোনার পরেও কেন যে সুজাতার প্রতীতি জন্মাচ্ছে না? অতীশের স্মৃতিবিভ্রম কি নিতান্তই এক অসুখ? যে অবয়বটিকে অতীশের সবচেয়ে আপন ভাবার কথা, তাকেই সে ভুলে গেল বেমালুম। এ কি শুধুই বিস্মরণ, নাকি এক ধরনের মানসিক প্রত্যাখ্যান? সেই প্রথম পরিচয়ের দিন থেকে যা জমতে জমতে অতীশকে আজ ঠেলে দিয়েছে অচেতনে। দিনটা মনে পড়ছিল সুজাতার। হঠাৎই হুম, দিন নয়, রাত। সুজাতার ফুলশয্যা। যে ছেলে পাত্রী দেখতে না এসেই মেয়ে পছন্দ করে, তার সম্পর্কে একটা বাড়তি আড়ষ্টতা তো থাকেই। সুজাতারও ছিল। তাই বুঝি জড়সড় পুটুলি হয়ে বসেছিল বিছানার কোণে। অতীশ ঘরে ঢুকে খিল দিল। সুজাতাকে দেখল কিনা কে জানে। মৃদু গলায় একবার শুধু বলল, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড, শুয়ে পড়ো। তারপর একখানা বালিশ নিয়ে চলে গেল পুরনো ডিভানটায়। তাকে ছোঁয়া দূরে থাক, দুটো মিষ্টি কথা পর্যন্তও বলল না। সুজাতা স্তম্ভিত। তাকে কি পছন্দ হয়নি মানুষটার? তাহলে ১ মাসের মধ্যে তাড়াহুড়ো করে বিয়েটা করল কেন? রহস্যটা গোপন রইল না। বলে দিল অতীশের বোনই। সদ্য বিয়ে হওয়া বৌদির শুকনো মুখ দেখে অঙ্গনা বুঝি কিছু আঁচ করেছিল। একান্তে পেয়ে ধরল। হ্যাঁ গো, তোমাদের মিলমিশ হয়েছে তো? প্রসঙ্গটা এড়াতে জোর করে হেসেছিল সুজাতা। তবে হাসিটা বোধহয় সেভাবে ফোটেনি ঠোঁটে। সুজাতার হাত ধরে অঙ্গনা দুঃখী দুঃখী গলায় বলেছিল, জানতাম এরকমই কিছু একটা ঘটবে। আমিই দায়ী, আমিই দায়ী গো। কথা বলছো কেন? দাদার এক্ষুনি বিয়ে করার ইচ্ছে ছিল না গো, আমার জন্য। আমার বিয়ে দিতে গিয়ে বাবার এত দেনা হয়ে গেল, সেই লোন শোধ করতেই দাদাকে। এবার যেন খোলসা হলো ব্যাপারটা। এই জন্যেই তবে অতীশের বাবা মোটা টাকা পণ দাবি করেছিলেন। সুজাতার বাবার অঢেল পয়সা। সুজাতাও এমন কিছু রূপবতী বিদ্যেধরী নয়। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও নামী বিদেশি কোম্পানিতে কর্মরত অতীশ যথেষ্ট সুপাত্র। তাকে জামাই হিসেবে পেতে বাবা খরচাপাতি করতেই পারেন। তবু অনিচ্ছুক ঘোড়ার সঙ্গে তাকে জুতে দেওয়া। মনটা খচখচে করছিল সুজাতার। অঙ্গনাই ফের বলল, প্লিজ বৌদি, ধৈর্য ধরো, একটু মানিয়ে গুছিয়ে নাও। দেখবে দাদাটি আমার মোটেই খারাপ নয়। ভুল বলেনি অঙ্গনা। আস্তে আস্তে সম্পর্ক তো তৈরি হয়েই গেল। হয়তো একটু বেশি সুজাতাকেই নরম হতে হয়েছিল, একটু বা বেহায়া। মানুষটা শেষ পর্যন্ত কাছে এলো তো। তারপর তো মোটামুটি মসৃণ পথেই চলেছে সংসার। অবশ্য ততদিনে অতীশের বিয়েতে অনিচ্ছার আর একটা কারণও জেনে গেছে সুজাতা। এক পিস্তুত বোনের সঙ্গে নাকি প্রেম চলছিল অতীশের। নিজের পিসির মেয়ে নয়, সেকেন্ড কাজিন। দুবাড়ি থেকেই প্রবল আপত্তি ছিল। তবে সুজাতার সঙ্গে বিয়েটা না হয়ে গেলে শেষ পর্যন্ত কি ঘটত বলা কঠিন। যাই হোক, বিয়ের পর কিন্তু কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েনি অতীশ। মনে তার যাই হোক, সে তখন ডুবেছে কাজের নেশায়। চাকরি ছেড়ে দিয়ে ছোট একটা কারখানা বানালো, বৈদ্যুতিক যন্ত্রপাতির। কোথা থেকে টাকা জোগাড় করেছিল কে জানে। তবে সুজাতার বাবার কাছ থেকে চায়নি। অতীশও বলেনি, সুজাতাও জানতে চায়নি। সুজাতার কেন যেন মনে হতো তাদের দুজনের মাঝে
একফালি গোপনীয়তা বজায় রাখাটা বুঝি ভীষণ জরুরি। ওটাই যেন তাদের বন্ধনের পলেস্তারা। ওই ব্যবধানটুকু নিয়ে খোঁচাখুচি করলে চির খেয়ে যাবে সম্পর্ক। তারপরেই তো শুরু হলো অতীশের উত্থানের যুগ। উঠেছে অতীশ, শুধুই উঠেছে। জেদ আর পরিশ্রমের জোরে দাঁড় করিয়ে ফেলল তার ব্যবসা। বাল্ব, টিউব, চোখ, ফ্যান, কত কি যে বানাচ্ছিল তখন। শিলিগুড়ি আর পাটনায় সেলস অফিসও খুলে ফেলল। টাকা তখন খোলামকুচির মতো উড়ছে। রানা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তাকে আমেরিকায় পাঠালো। তার আগে জমি কিনে বাড়ি বানিয়ে ফেলেছে সল্ট লেকে, গাড়ি কিনেছে। বিলাস বৈভবের যেন অন্ত নেই। বিদিশার সঙ্গে অনেক বছর ধরে প্রেম চলছিল রানার। ছেলে দেশে ফেরার পর তাদের বিয়েটাও দিল ধুমধাম করে। কি চোখ ধাঁধানো অনুষ্ঠান ছিল! আহা, এত কিছু ঘটে চলেছে, অথচ অতীশ আগাগোড়াই কি নির্বিকার। আনন্দে তার উচ্ছ্বাস নেই, দুঃখে সে ভেঙে পড়ে না। কি আজব মানুষ! মাত্র 1 বছরের মধ্যে মা বাবা দুজনেই চলে গেলেন। ওই বাবা মার জন্য অতীশ কি না করেছে, কিন্তু তাদের মৃত্যুতে দুফোঁটা জলও ঝরল না তার চোখ দিয়ে। প্রকাশ্যে তো নয়ই, আড়ালেও নয়। যেন বাবা মার মৃত্যুও নিছকই এক ভবিতব্য। রানা কলকাতায় ফিরে ব্যবসার হাল ধরল না, চাকরি নিয়ে দিল্লিতে ঠাঁই গাড়ল। তাতেও অতীশ কি আশ্চর্য রকম বিকারহীন, নাকি হৃদয়হীন! কি কপাল! সেই মানুষটার হলো কিনা হার্ট অ্যাটাক। কদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল। রাত দুপুরে জেগে উঠে বসে থাকতো বিছানায়। জিজ্ঞেস করলে এড়িয়ে যেত যথারীতি। তারপর একদিন চরম বাড়াবাড়ি। ডাক্তার, অ্যাম্বুলেন্স, হসপিটাল। দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল বলে বেঁচে গেল কোনো ক্রমে। আর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময়ে জানা গেল অতীশের শরীর নাকি রোগের আধার। সুগার, প্রেসার, 2 কালসাপই নাকি বাসা বেঁধেছে তার মধ্যে। কবে যে বাঁধল বাসা! এক ছাদের নিচে এক বিছানায় টানা 32 বছর কাটিয়ে তখন কেন যে টের পায়নি সুজাতা, নাকি বুঝেও কোনো সূক্ষ্ম অভিমানে সুজাতা উদাসীন থেকেছে। থাক, এখন আর ওসব ভেবে কি লাভ। আবছায়া মাখা বিছানায় বালিশে মাথা রেখে আপন মনেই একটু হাসল সুজাতা। এক অসহায় হাসি, প্রায় কান্নারই মতো। এতাল বেতাল চিন্তায় ঘুমও উবে গেছে চোখ থেকে। এখন শুধুই জেগে থাকা, রাতভর অচেনা সেজে থাকা মানুষটার পাশে। উফ, কি শাস্তি, কি শাস্তি! দিনের মনে দিন যায়, সপ্তাহ গড়িয়ে মাস। ক্ষণকালীন বসন্ত বিদায় নিল দিল্লি থেকে। পায়ে পায়ে হানা দিচ্ছে এবার গ্রীষ্ম। দিনের বেলা এখন বেশ তাপ, রাতটুকু যা স্বস্তি। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর সুজাতা একটু জিরোচ্ছিল। ভাত ঘুমে প্রায় জড়িয়ে আসছিল চোখ। হঠাৎই সচকিত হয়েছে। আজ না অতীশের সাপ্তাহিক ব্লাড সুগার মাপার দিন। রক্তে শর্করার মাত্রা দেখার জন্য রানা একটা যন্ত্র কিনেছে। ব্যবহার প্রণালী খুবই সহজ, শিখে নিয়েছে সুজাতা। ইনসুলিন ফোড়ার পাশাপাশি এ কাজটাও সে নিজেই করে। ঘড়ির দিকে চোখ পড়তেই সুজাতা আশ্বস্ত হলো। না, খাওয়া শেষ হওয়ার পর এখনো 2 ঘন্টা হয়নি, মিনিট 5 বাকি। তাড়াতাড়ি সাজ সরঞ্জাম গুছিয়ে সুজাতা ড্রয়িং হলে এলো। টিভি খোলা, চলেছে নিজের মনে। হাতে খবরের কাগজখানা ধরে অতীশ ঘাড় হেলিয়ে দুলছে। কাছে গিয়ে সুজাতা কেজো স্বরে ডাকল, শুনছ? নড়ে উঠল অতীশ, তাকিয়েছে। সেই দুঃসহ দৃষ্টি। সুজাতা বলল, হাতটা বাড়াও। আঙুলে পিন ফুটিয়ে রক্ত নিল সুজাতা। নিয়ম মতো সারল পরীক্ষাটা। যন্ত্রে 162 দেখাচ্ছে। আগের দিন 153 ছিল, অর্থাৎ বেড়েছে একটু। সুজাতার ভুরুতেই পলকা ভাঁজ। কি যে হচ্ছে! কিছুতেই সুগারটা ঠিকঠাক থাকছে না। ডাক্তারকে একবার জিজ্ঞেস করা দরকার, ইনসুলিনের ডোজ বাড়াতে হবে কিনা। ফের ঘরেই ফিরে যাচ্ছিল সুজাতা, কি ভেবে থামল।
ঘুরে বলল, টিভিতে কি দেখছো? অতীশের মাথা নড়ল সামান্য। তেমন কিছু না, এই ঘুমোতে হলে ঘরে এসে ঘুমোও। আমি দুপুরে ঘুমোই না, সুজাতা ঘুমোয়। প্রায় শিশুসুলভ উক্তি, তবে বোঝা যায় স্মৃতি টনটনে আছে, শুধু এই জলজ্যান্ত সুজাতাটিকেই ছাড়া। অপ্রসন্ন স্বরে অতীশকে কথাটা শোনাতে যাচ্ছিল সুজাতা। ফোন বেজে উঠেছে। রানা না বিদিশা, দুজনেই আজকাল মাঝে মাঝে অতীশের খবর নেয় দুপুরবেলায়। পিনপিনে বিরক্তিটা গিলে সুজাতা রিসিভার তুলল। হ্যালো বৌদি, কেমন আছো তোমরা? প্রশ্নের তোমরা গৌরবে বহুবচন। অতীশের সাম্প্রতিক ভীমরতির সমাচারটি পেয়ে বোন ভারী উতলা হয়ে পড়েছে ইদানিং। সুজাতা নিষ্পৃহ স্বরেই বলল, চলছে এ একই রকম। কিছু উন্নতি হলো দাদার? তোমায় চিনেছে? কই আর, এমনিতে তো মোটামুটি নর্মাল, তাই না? অঙ্গনার রীতিমাফিক প্রশ্নটা শুনে সুজাতার একটু হাসিই পেল। যে মানুষ অষ্টপ্রহরের সঙ্গীকে চিনতেই পারে না, তার নর্মাল থাকা বস্তুটি যে ঠিক কি? সুজাতা নিষ্প্রাণ সুরেই বলল, হ্যাঁ নর্মালি তো বলতে পারো, শুধু সুগারটা একটু আপ ডাউন করছে, এই যা। সুগার বড় সর্বনাশে অসুখ। তাও তোমাদের কপাল ভালো, দাদার টোটাল স্মৃতিভ্রংশ হয়নি, তাহলে কিন্তু তোমরা আরো আতান্তরে পড়ে যেতে। অর্থাৎ অতীশের এই মেমরি লসটুকুকে সুজাতার সৌভাগ্যই বলছে অঙ্গনা। সুজাতা বিরস গলায় বলল, তা ঠিক, আমাকে চিনতে পারলো না পারলো তাতে আর কতটুকুই আসে যায়। বৌদির স্বরে ঝাঁঝের আভাসটুকু বুঝি টের পেয়েছে এবার অঙ্গনা। একটুক্ষণ কোনো সাড়া শব্দ নেই, তারপর আবার তার গলা বাজল, একটা কথা বলবো বৌদি, রাগ করো না। কলকাতার বাস উঠিয়ে দাদাকে দিল্লি নিয়ে যাওয়াটা বোধহয় তোমাদের ঠিক হয়নি। যে শহরে জন্ম কর্ম বেড়ে ওঠা, এতগুলো বছর যেখানে কেটেছে, হঠাৎ একদিন শিকড় উপড়ে ৬৮-৬৯ বছর বয়সে অন্য কোথাও নিয়ে গিয়ে তাকে পুঁতে দিলে কোনো মানুষ কি ভালো থাকতে পারে? আমি কি তোমার দাদাকে জোর করে নিয়ে এসেছি তার ইচ্ছের বিরুদ্ধে? কিছুটা তো বটেই। রানার কাছে গিয়ে থাকার ইচ্ছেটা যে তোমারই বেশি ছিল, এ কি তুমি অস্বীকার করতে পারো বৌদি? আগেও একদিন ইনিয়ে বিনিয়ে কথাটা বলেছে অঙ্গনা, আজ সরাসরি ওই তর্জনী তুলল। এ তো মানতেই হবে, পাকাপাকি দিল্লিবাসী হওয়ার ব্যাপারে যথেষ্ট অনীহা ছিল অতীশের। তবে মানুষটা তো বিদঘুটে। যেই না রানার মুখে শুনল সুজাতা দিল্লি যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে, অমনি যেন হাত উল্টে দিল। দুমদাম বেচল বাড়িঘর। তারপর ২-৪ মাসের মধ্যেই অনুযোগটা সত্যি বলেই সুজাতা খানিকটা নিভে গেল। রক্ষণাত্মক সুরে বলল, আমি কি সাধে আসতে চেয়েছি বলো? ভেবে দেখো, হার্ট অ্যাটাকের পর কি হাল হয়েছিল তোমার দাদার। অ্যাঞ্জিওপ্লাস্টি করে তো তার ফিট হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো কি? উল্টে কেমন জুবুথুবু মেরে গেল। যে লোক কাঁচ কাঁচ করে চিরকাল পাগল, সে আর বেরোই না। অমন রমরমিয়ে চলা ব্যবসাটাও বিক্রি করে দিল। তারপর সারাদিন শুধু শুয়েই আছে, শুয়েই আছে। যে ঘোড়া ৪০-৫০ বছর ধরে অবিরাম ছুটছে, সে যদি হঠাৎ বসে যায়, ভেতরে ভেতরে কি তার একটা ছটফটানি চলে না? আর সেটা চলতে দেওয়া কি ঘোড়াটার পক্ষে খুব শুভ? আমি তো ভয় পাচ্ছিলাম, কলকাতায় থাকলেই তোমার দাদার আবার মারাত্মক কিছু একটা না ঘটে যায়। সেদিক দিয়ে দেখলে অবশ্য ঠিকই আছে, ছেলে ছেলের বউ নাতিদের নিয়ে বেশ একটা ভরভরন্ত সংসারের মাঝে থাকা। তবুও তো একটা বাজে ব্যাপার ঘটে গেল। হুম, একটা রিকোয়েস্ট করব। দাদা তো অথর্ব হয়ে পড়েনি, দাদাকে একবার কলকাতায় ঘুরিয়ে নিয়ে যাও না। এখানে চেনা পরিবেশে থাকলে আত্মীয় স্বজনদের দেখলে হয়তো একটু ভালো কিছু হতেও পারে। দেখি, রানার সঙ্গে কথা বলি। আরও ২-৪টে রুটিন ঘরোয়া কথাবার্তা সেরে ফোন রাখল অঙ্গনা।
সুজাতার মাথাটা জ্বালা জ্বালা করছিল। কেন যে অঙ্গনা ফের দিল্লি আসার প্রসঙ্গটা নিয়ে খোঁচালো? তার যুক্তিটা তো অঙ্গনা মেনে নিল, কিন্তু সুজাতা নিজে কি পুরোপুরি সেই যুক্তিকে বিশ্বাস করে? কেন করে না? সে তো মিথ্যে বলেনি। সত্যিই তো অতীশ জড়ভরত বনে যাচ্ছিল ক্রমে ক্রমেই। না, সুজাতা স্বস্তি পাচ্ছে না তবু। বুকের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা একটা সাপ গা ঝাড়া দিচ্ছে, বেরিয়ে আসতে চাইছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সুজাতা। সূর্য পশ্চিমে হেলে গেছে। পূর্বের এই বারান্দায় এখন নরম ছায়া। অদূরে দিল্লি গাজিয়াবাদ হাইওয়ে। চওড়া রাস্তা ধরে গাড়ি ছুটছে রাশি রাশি। সুজাতা তাকিয়ে আছে ফাঁকা চোখে। দেখছে না কিছুই, শুধু শুনতে পাচ্ছে সাপটার ফোঁস। আহ, কেন ফোন করলো অঙ্গনা? কেন করলো? ওই অঙ্গনাই তো যত নষ্টের মূল। সেই কোন কালে যে সাপটাকে ঢুকিয়ে দিয়েছিল সুজাতার বুকের গভীরে। কি প্রয়োজন ছিল গল্পচ্ছলে দাদার প্রেম কাহিনী বৌদিকে শুনিয়ে দেওয়ার? তারপর থেকে সারা জীবন সুজাতা সুস্থির হতে পারল কই। যদিও সুজাতা ভালো মতোই জানে মঞ্জুলা নামের সেই পিস্তুত বোনটির সঙ্গে বিয়ের পর আর কণামাত্রও সম্পর্ক রাখেনি অতীশ। সত্যি বলতে কি, মঞ্জুলার ছায়াই মারায়নি আর। মঞ্জুলার বিয়েতে বাড়িসুদ্ধ সবাই গেল, একমাত্র অতীশ ছাড়া। হয়তো সচেতনভাবেই এড়াতে চেয়েছে, কিংবা সত্যিই কোনো জরুরি কাজ ছিল সেদিন। কিন্তু অতীশের ওই না যাওয়াটাই যেন গোপন বিরহের চিহ্ন হয়ে টোকা দিতে লাগলো সুজাতাকে। মঞ্জুলাকে স্বচক্ষে দেখে জ্বলুনি আরো বেড়ে গেল কে যেন। আহা, কি রাজেন্দ্রাণীর মতো রূপ! তুলনায় সুজাতা তো নেহাতি খেঁদি পেঁচি। অমন সুন্দরীর আসনে কখনো কি সুজাতাকে বসাতে পারবে অতীশ? তারপর তো কত যুগ কেটে গেল। অজস্র চড়াই উতরাই ভাঙল অতীশ আর সুজাতাকে। ওদিকে ডাক্তার বরের হাত ধরে কবেই বিদেশ পাড়ি দিয়েছে মঞ্জুলা। ২০-২২ বছর পর আবার মঞ্জুলা ফিরল বটে, তবে তাদের সঙ্গে কোনোভাবেই আর যোগাযোগ হয়নি। হওয়ার সম্ভাবনাও ছিল না। তারা আছে তাদের মতো, সুজাতারা আছে সুজাতাদের মতো। তবু সাপটা কিন্তু রয়েই গেল। অতীশের নিরাবেগ ব্যবহারে, নিরুত্তাপ মিলনে, তার উদয়াস্ত পরিশ্রমের আড়ালে আবডালে। সাপটা কি অকারণে বেঁচেছিল এতকাল? তা না হলে মঞ্জুলা ক্যান্সারে মারা গেছে এ খবরটা আসার পরপরই কেন অসুস্থ হয়ে পড়ল অতীশ? ফের সুস্থ হয়েও কেনই বা ফিরে পেল না উদ্যম? একটা আধারহীন প্রেম কি কুরে কুরে খেয়েছে অতীশকে? ওই স্মৃতির শহর থেকেই তো অতীশকে সরিয়ে আনতে চেয়েছিল সুজাতা। সল্টলেকের বাড়িটায় দুখানা গাছের মতো পাশাপাশি বাস করার চেয়ে পটপরগঞ্জের আবহ কি শ্রেয়তর নয়? রানা বিদিশা হয়তো তাদের তেমন সঙ্গ দিতে পারে না, বুবলু টুবলুও হয়তো নিজেদের ভুবনে বিভোর, তবু তারা আছে তো। এটুকু প্রাপ্তি কি কম? অতীশ বুঝল না, বুঝতে চাইলই না। স্মৃতিভ্রমের আগের রাতটা মনে পড়ল সুজাতার। কলকাতা আবার টানছে অতীশকে প্রবলভাবে। সুজাতার বাধাই কি তবে অতীশের মস্তিষ্কে ওলটপালট ঘটিয়েছে? বেল বাজছে। রাঁধুনি মেয়েটি এলো। তাকে রান্নাবান্না বুঝিয়ে দিয়ে সুজাতা ঘরে এসে বসে রইল একটুক্ষণ। ভাঁজ পড়েছে ভুরুতে, মিলিয়েও যাচ্ছে আবার। আচমকাই উঠে দাঁড়ালো। অনেকটা বাতাস ভরল ফুসফুসে। তারপর সোজা ড্রয়িং হলে সোফায়, অতীশের মুখোমুখি। অতীশ এখনো ঝুলছে, ভারী নির্জীব দেখাচ্ছে মুখখানা। সুজাতা ঝুঁকে অতীশের হাতে হাত রাখল। এই! অতীশ চমকে তাকিয়েছে, সিধে করল নুইয়ে পড়া মাথা। সুজাতা সহজ স্বরে বলল, তোমার বোনের ফোন এসেছিল। একটু বুঝি সময় নিল অতীশ। জিজ্ঞেস করল, আর? বুলুর? হুম। কি বলল বুলু? ও চাইছে আমরা যেন একবার কলকাতায় ঘুরে আসি। সুজাতা ভেবেছিল পলকের জন্য হলেও অতীশের ঘোলাটে চোখ দুখানা উজ্জ্বল হয়ে উঠবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। ভাবলেশহীন মুখে অতীশ বলল, ও।
সুজাতা তবু উৎসুক মুখে বলল, আমি একটা কথা ভাবছিলাম জানো, আমরা যদি আর দিল্লি না আসি তো কেমন হয়, যদি পাকাপাকিভাবেই কলকাতাতেই থেকে যাই? একটুও কি আলো দেখা গেল? সুজাতা বুঝতে পারল না। অতীশের হাতে মৃদু চাপ দিয়ে নরম গলায় বলল, হ্যাঁ গো, আমি সিরিয়াসলি বলছি, রাগ করে নয়, একেবারে মন থেকে। চলো না ফিরেই যাই। এবার একটু চঞ্চল হলো অতীশের চাহনি, ঘুরছে ইতিউতি। ঘর ঘরে গলায় বলল, সুজাতা কোথায়? আমি সুজাতার সঙ্গে ফিরব। দ্বিতীয় বাক্যটায় আমূল নাড়া খেয়ে গেল সুজাতা। রাগ নয়, ক্ষোভ নয়, অভিমান নয়, হতাশা নয়, অচেনা এক শিহরণ জাগছে। অতীশ সুজাতার সঙ্গে ফিরতে চায়, যেন জগতে একমাত্র সুজাতার ওপরই নির্ভর করতে পারে অতীশ। কিন্তু কোন সুজাতা, যার মধ্যে এক ফালি মঞ্জুলাও মিশে আছে? তা থাকুক না, সেই কল্পমানবীয় তো এখন স্রেফ সুজাতাই, শুধুই সুজাতা। এ কি সুজাতার জয়, না হেরে যাওয়া? সুজাতা কিছুই বুঝতে পারছিল না।